আপনার মাতৃত্ব সুন্দর হওয়ার জন্য যে খাবারগুলো আপনার একদমই খাওয়া উচিত না, কারণ এই সমস্ত খাবার খেলে আপনার গর্ভপাত বা মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওর মূল আলোচনা যে গর্ভাবস্থায় আপনি কি কি খাবার খাবেন না। নমস্কার, টক টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আর এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আমরা সকলেই এখন জানি, সমস্ত মায়েরাই এখন প্রেগনেন্সি নিয়ে অনেকটাই সচেতন। আমরা জানি যে প্রেগনেন্সি জার্নিটা চলাকালীন প্রত্যেক মারাই খুব সচেতন থাকে তাদের খাবার বা পুষ্টির উপরে। কেন কি এই খাবার বা পুষ্টির উপরেই নির্ভর করে তাদের গর্ভে থাকা যে শিশুটার গ্রোথ হচ্ছে সেটার উপরে। তো অনেক মারাই জানেন না যে এই টাইমটায় কোন কোন খাবারগুলো খেলে তার গর্ভে থাকা শিশুর যেমন ঝুঁকি হতে পারে, তার প্রেগনেন্সি জার্নিতেও কিন্তু ভীষণ বড় প্রবলেম হতে পারে। তো আজকে মূলত যে আলোচনাটা করব যে আপনি কোন কোন খাবারগুলো খাবেন। প্রেগনেন্সি চলাকালীন সব মায়েরাই কিন্তু খুব সচেতন থাকে এখন তাদের খাবার বা পুষ্টি নিয়ে, কারণ এই খাবার বা পুষ্টির ওপরেই কিন্তু নির্ভর করে তার গর্ভে যে শিশুটা বেড়ে উঠছে তার গ্রোথের ওপর। তো অনেক মায়েরাই জানেন না যে এই প্রেগনেন্সি চলাকালীন তাদের কোন খাবারগুলো একদমই খাওয়া উচিত না বা কোন খাবারগুলো খেলে তার গর্ভপাত বা মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো আজকের মূলত ভিডিও আলোচনা করি যে আপনারা কোন কোন খাবারগুলো একদমই খাবেন না। ক্যাফিন জাতীয় খাবার আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো ক্যাফিন আমরা কোথা থেকে পাই? চা বা কফি। তো অনেক মানুষ বলে থাকে যে আমরা একদমই এনার্জি পাই না। এনার্জি ড্রিঙ্কও অনেকেও নিয়ে থাকেন যে আমাদের খোশ একটা বোধ আসে, খুব ঘুম ঘুম পায়, কোনো কিছু কাজ করতে পারি না। আগে যে কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতাম, কিন্তু এখন কোনো প্রকারে আমরা এনার্জি পাচ্ছি না। তো আমরা কি করব? আমরা কি চা কফি খাওয়ার একদমই ছেড়ে দেবো? না, তা একদমই করবেন না। তো পরিমাণটা আপনাদের বলে দিই, 200 মিলি আপনারা অবশ্যই চা কফি খেতে পারেন দিনে। তো 200 মিনিট আপনারা কি করে বুঝবেন? ছোট কাপের যে চা রয়েছে, আপনারা যে ছোট কাপ মেপে চা খান সেটার 2 কাপ আপনারা চা খেতে পারেন, বা যে বড় কাপগুলো রয়েছে তার 1 কাপ কিন্তু আপনারা কফি খেতে পারেন। এর বেশি যদি খান তাহলে কি হবে? সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে, এমনকি বাচ্চার গ্রোথ, বাচ্চার ওজন কম হবে, আর সর্বশেষ কিন্তু আপনার মিসক্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে যদি এর মাত্রাটা খুবই বেশি হয়। তাহলে বুঝতে পেরেছেন ক্যাফিন কেন আপনাদের পরিমাণে কম খেতে হবে। এবার সেকেন্ড যেটা আলোচনা করবো, অ্যালকোহল বা মদ্যপান। প্রেগনেন্সি চলাকালীন কোনো ড্রিঙ্ক বা অ্যালকোহল আপনাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ এতে কিন্তু আপনার বাচ্চার যেমন গর্ভপাত হয়ে যেতে পারে এমন বাচ্চার ওজনও কম হতে পারে। আরেকটা যে মেন প্রবলেম সেটা কি হবে? ফেটাল অ্যালকোহল সিনড্রোম। এটা আপনার বাচ্চার যে ফ্রেশ ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না, এতে আপনার বাচ্চার কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই আপনারা কিন্তু অ্যালকোহলটা অ্যাভয়েড করবেন। তো এবার আপনাদেরকে যেটা বলবো, অনেকেই জেনে থাকেন যে গর্ভাবস্থায় যে ফলগুলো নিয়ে সব থেকে একটা কমন ব্যাপার যে আনারস কি আপনারা খেতে পারবেন? এটা সব মায়েদের মধ্যেই একটা প্রশ্ন। আনারস আরো অনেক কয়েকটা ফল আছে, তো ফলের বিষয় নিয়ে এবার আপনাদেরকে ডিটেলসে আমি আলোচনা করি। আনারসে বোমালিন নামক এনজাইম থাকে। এতে আপনার কি হবে? জরায়ু সংকোচন হবে এবং আপনার প্রসব ব্যথা উঠিয়ে দেবে। যদি আপনার প্রসবের টাইম না আসে তখন আপনার গর্ভে থাকা শিশুর নানা রকম সমস্যা হতে পারে। তো আপনারা অবশ্যই আনারস, কাঁচা বা পাকা আনারসটা আপনারা অ্যাভয়েড করবেন। এবার সেকেন্ড যেই ফলটা নিয়ে আমি আপনাদের আলোচনা করব, পেঁপে। কাঁচা বা পাকা কোনো ধরনের পেঁপেই কিন্তু খাওয়া যাবে না। থার্ড যেই ফলটা নিয়ে বলবো সেটা হলো আঙুর। সবাই ভাবে যে আঙুরটা তো খুব ভালো একটা ফল, আর প্রেগনেন্সি চলাকালীন তো আঙুর খেলে হয়তো নানান রকমের পুষ্টি হতে পারে। এটা আপনাদের হয়তো একটা ভ্রান্ত ধারণা। আঙুরটা কেন খাবেন না? কারণ আঙুরটা আপনাদের হিট প্রোডাকশন তৈরি করে, শরীরটা একটুখানি হিট করতে পারে। আঙুরটা এর জন্য আপনারা খাবেন। এছাড়াও আঙুরের যেই খোসাটা রয়েছে এতে কিন্তু আপনার হজমের যে একটা বিরাট বড় সমস্যা হতে পারে। তাহলে আপনারা কোন ফল খাবেন না খাবেন না ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। এবার আসছি কাঁচা ডিম। কাঁচা ডিম কেন খাবেন না? ডিম তো আপনাদেরকে এবার বলি, কাঁচা ডিম বা অর্ধসিদ্ধ ডিম কেন খাওয়া যাবে না? কারণ আপনারা অনেকেই জানেন না, যে হয়তো আপনারা ভাবছেন যে হাফ বয়েল বা অর্ধসিদ্ধ ডিম খেলে হয়তো অনেকটাই পুষ্টি পেতে পারেন। এটা কিন্তু আপনাদের একদমই ভুল ধারণা, কারণ স্যামোলিনা নামক একটা ব্যাকটেরিয়া থাকে যেটা আপনাদের পুষ্টির থেকেও কিন্তু আপনাদের শরীরে ক্ষতিকর জীবাণু প্রবেশ করতে পারে। এবার আপনারা বুঝতে পারছেন যে কোন খাবার খেলে মায়েদের শরীরে পুষ্টি এবং শিশুর গ্রোথ ভালো হবে, এমনকি নর্মাল ডেলিভারি হতে পারে। তো তার জন্য আমি একটা খুব সুন্দর ভিডিও তৈরি করেছি, তার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হবেন। এবার আপনাদেরকে বলি যে এই কাঁচা ডিমটা খেলে আপনাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। যেমন গায়ে জ্বর ভাব হওয়া, হজমে একটা অসুবিধা হওয়া, এই প্রবলেমগুলো কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে। তাহলে আপনারা অবশ্যই কাঁচা ডিমটা অ্যাভয়েড করবেন। এবার অনেকেই আছেন যে অর্ধসিদ্ধ মাংস বা মাছ খেয়ে থাকেন, তো আপনারা সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন, কারণ এই সব খাবার খেলে কিন্তু আপনার হজমে যেমন প্রবলেম হবে তেমন আপনাদের ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু আপনার শরীরে প্রবেশ করতে পারে। এবার অনেকে আছে যে দুধ, এই যে দুধ
অনেকের খাওয়ার একটা হ্যাবিট রয়েছে যে কাঁচা দুধ, যেই গরম দুধটা গায়ের থেকে নেওয়ার পর অনেকের খাওয়ার একটা অভ্যাস রয়েছে। তারপরে সেই খাওয়ারটা অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ এইরকম না ফুটিয়ে উনুনের তাপে না দিয়ে কোনো কিছুই কিন্তু আপনাদের খাওয়া উচিত না, এই দুধ বা এই লিকুইড জাতীয় কোনো খাওয়ার, কারণ এখান থেকেও আপনার শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। এবার বলবো সামুদ্রিক মাছের ব্যাপারে। অনেকেই কিন্তু সামুদ্রিক মাছ খেয়ে অভ্যস্ত, পুকুরের বা একদম টাটকা যেই মাছগুলো তারা খেতে চান না। তো তাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই সামুদ্রিক মাছগুলো তো আমাদের সহসাই আমাদের কাছে আসে না, এগুলোকে স্টোর করার জন্য নানা রকম মেডিসিন প্রয়োগ করা হয়। আবার অনেকের গলদা চিংড়ি খেয়ে বা চিংড়িতে অনেকের অ্যালার্জি রয়েছে, তো আপনারা অবশ্যই চিংড়ি মাছটা অ্যাভয়েড করবেন, কারণ প্রেগনেন্সি আসলে কিন্তু অ্যালার্জি যদি আপনাদের হয় তাহলে কিন্তু নানা রকম প্রবলেম হবে। এই অ্যালার্জি নিয়ে এই পুরো ঘটনাটা কিন্তু আমি আপনাদেরকে লাস্টে ভেঙে বোঝাচ্ছি। তার আগে যেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা, যে মাছ মাংস অনেকদিন স্টোর করে রাখা হয়, প্রসেস ফুড যেগুলো রয়েছে প্যাকেট জাতীয় বা ক্যানের যেসব মাংস রয়েছে সেগুলো অনেকদিন যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু নাইট্রিক নামক একটা রাসায়নিক দিয়ে কিন্তু এটাকে স্টোর করে রাখা হয়। তো আপনারা অবশ্যই এই খাবারগুলো অ্যাভয়েড করবেন। এতে আপনাদের কী হবে, সদ্যজাত যে শিশু বা গর্ভে থাকা যে শিশুর কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। তাহলে আপনারা কিন্তু টাটকা যেই মাছ রয়েছে সেগুলো খাবেন, সামুদ্রিক মাছটা আপনারা প্রেগনেন্সি টাইমে অ্যাভয়েড করবেন। এছাড়াও এখন অনেকে আছেন, অনেক মায়েরা যে রেস্টুরেন্টের খাবারে খুব অভ্যস্ত। আমরা এখন সকলেই রেস্টুরেন্টের বা বাইরের খাবারে খুব অভ্যস্ত হয়ে গেছি। মারা বলছে মুড সুইং হচ্ছে, তো ঘরে অনেকের প্রেগনেন্সি টাইমে সবসময় বসে থাকতে ভালো লাগে না, তো বাইরের খাওয়ার বিরিয়ানি বা জাঙ্ক ফুড যেগুলো বলে এগুলো খাওয়ার খুব একটা বাজে অভ্যাস বা নেশা। তো এই খাবারগুলো যদি আপনার খান, কি ক্ষতি হতে পারে, আপনার যেমন ওজন বৃদ্ধি পাবে, তেমন গর্ভে থাকা যে শিশুটা রয়েছে তারও কিন্তু ওজন দিন দিন বৃদ্ধি পাবে। এতে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি যে খুব সুন্দর একটা প্রসেস, আপনারা নর্মাল ডেলিভারি কিন্তু নাও করাতে পারেন। এরকম যদি ওজন বৃদ্ধি হয় তখন কিন্তু গর্ভকালীন সময় বাচ্চা বা মায়ের দুজনেই কিন্তু ঝুঁকি হতে পারে, জন্মগত ত্রুটিও হতে পারে। এর জন্য খুব সুন্দর একটা ভিডিও আমি করেছি যে আপনার নর্মাল ডেলিভারি কীভাবে করাবেন, তার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা কোন প্রসেসে চললে নর্মাল ডেলিভারি করাতে পারে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্পফুল হবেন। তাছাড়া যে জাঙ্ক ফুডগুলো রয়েছে সেগুলো আপনারা খাওয়ার কিন্তু খুব অভ্যস্ত, কারণ এই খাবারগুলো খেলে যেই তেলটা অনেকদিন স্টোর করে কিন্তু যে ফ্রাই করা হয়, এই খাবারগুলোর মধ্যেও কিন্তু এই যেহেতু খোলা রয়েছে অ্যামিবার নামক জীবাণু থাকে। আর জন্ডিস হচ্ছে এখন বাচ্চাদের, রিসেন্ট বাচ্চারা যখন জন্মাচ্ছে যে জন্ডিসের একটা বড় প্রবলেম দেখা যাচ্ছে। আপনারা যদি এই সব খাবারগুলো অ্যাভয়েড না করেন, আপনাদের এই খাওয়ার মেনটেন না করার জন্য আপনার গর্ভে থাকা শিশুটা কিন্তু একটা কঠিন রোগ নিয়ে জন্মগ্রহণ করবে। তার জন্য আপনারা এই জাঙ্ক ফুড বা সসেস এই খাবারগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। এবার আপনাদেরকে বলবো যে শাকসবজিগুলো আনছে, যে আপনারা ভাবছেন যে টাটকা মাঠের থেকে আনলেই আমরা ওই শাকসবজিগুলো খেয়ে নেব, তাহলে আমাদের হয়তো অনেকটা পুষ্টি আমরা পাবো। এটা কিন্তু ভুল ধারণা, কারণ এখন অনেকেই যে মাঠে কীটনাশক প্রয়োগ করছে সেগুলো কিন্তু ভালো করে না ধুয়ে বা কোনো শাকসবজি ভালোভাবে রান্না না করে আপনারা একদমই খাবেন না। যে ভাবছেন আমি টাটকা শাকসবজি আনছি যেখান থেকে আমি ভিটামিন সি পেতে পারি, নানান রকম ভিটামিন পেতে পারি, তো আমরা এই খাবারগুলো আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো, তো আমাদের শিশু বা আমরা খুবই সুস্থ থাকবো। এটা কিন্তু আপনারা না ধুয়ে একদমই খাবেন না, এটা একদমই আপনাদের ভ্রান্ত ধারণা। তাহলে বুঝতে পেরেছেন যে শাকসবজি বা কোনো ফলমূল বাজার থেকে আনুক বা মাঠের থেকে আনুক, কোনো কিছুই ভালো করে না ধুয়ে পরিষ্কার না করে কিন্তু কোনো কিছুই আপনাদের খাওয়া যাবে না। অনেকের প্রেগনেন্সি চলাকালীন বুক জ্বালা বা অম্বল নানা রকম প্রবলেম দেখা দেয়, তো তাদেরকে একটা বিশেষ কথা যে তারা তৈলাক্ত খাওয়ার বা জাঙ্ক ফুড এগুলো একদমই খাবেন না, তাহলে কিন্তু আপনাদের নানান রকম প্রবলেম হতে পারে, বাচ্চার অসুবিধা হতে পারে। কারণ এই টাইমে যদি আপনার ডায়রিয়া হয়, এইসব খাওয়ার কারণে যদি আপনার নিজের ডায়রিয়া বা বমি এইসব হয়, এতে কিন্তু আপনার বা আপনার বাচ্চার দুজনেরই কিন্তু ক্ষতি হতে পারে। এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হলো অ্যালার্জি। যে আমি তখন বললাম যে কোন কোন খাবার খেলে আপনার অ্যালার্জি হতে পারে, যেমন কারো রয়েছে বাদামে, কারো প্রনে রয়েছে, কারো ডিমে রয়েছে। তার জন্য যদি আপনারা সেসব খাবার খান অবশ্যই আপনারা মেনটেন করবেন, কারণ এই টাইমে যদি আপনার অ্যালার্জি হয়, আপনার ধরুন একটা বেবি হওয়ার টাইম দিয়েছে যে এখনও 2 মাস বাকি বা এরকম একটা কিছু রয়েছে, যদি আপনার লাস্ট স্টেজে এসে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার নানান রকম চুলকানি বা র্যাশেস প্রবলেম দেখা দিচ্ছে, এটা যেমন আপনার সাথে কিন্তু আপনার বাচ্চার বিশাল বড় একটা প্রবলেম হতে পারে। বাচ্চার নানান রকম অপুষ্টি হতে পারে, বাচ্চা ঠিকভাবে গঠন হতে পারে না। যদি আপনার 5 মান্থ বা 6 মান্থে এই প্রবলেম দেখা যায়, তাহলে কিন্তু বাচ্চার ঠিকভাবে যে ডেভেলপ হবে সেটাও কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে বিভিন্ন জনার কিন্তু বিভিন্ন খাবারে অ্যালার্জি রয়েছে। তার জন্য আপনারা টেস্ট করিয়ে দেখবেন যে কোন খাবারে আপনাদের অসুবিধা হচ্ছে না, সেই খাবারগুলো কিন্তু মেনটেন করে আপনারা খাবেন। কারণ প্রেগনেন্সি জার্নিটা খুব সুন্দর একটা জার্নি, অবশ্যই আপনাদের নিজেদেরও
সচেতনতার জন্য আপনার এবং আপনার বাচ্চা দুজনেই বিপদ থেকে মুক্তি হতে পারে, সেইভাবে মেনটেন করেই কিন্তু আপনাদের চলতে হবে। এবার আপনাদেরকে সর্বলাস্ট এই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো, সেটা হলো মিষ্টি। অনেকেই যে মিষ্টি খাওয়ার বা মিষ্টি খেতে খুব ভালো লাগছে, আমাদের অন্য খাদ্য খেতে পারছি না, তাহলে মিষ্টিটা কি খেতে পারবো? হ্যাঁ, মিষ্টিটা কেন খেতে পারবে না? সুগার ফ্রি মিষ্টি বা অল্প মিষ্টি আছে এরকম ধরনের মিষ্টি খেতে হবে, যেমন সন্দেশ টাইপের। বেশি মিষ্টি খাওয়া যাবে না, কারণ এতে কিন্তু সুগার বা হাই ক্যালোরি আপনারা যদি গ্রেন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের প্রেগনেন্সি জার্নিতে বিশাল বড় প্রবলেম হতে পারে। তো আপনাদের এরকম সুন্দর একটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির সাথে থাকুন, অবশ্যই কমেন্ট করতে থাকুন যে আপনাদের নেক্সট কি ভিডিও দেখতে চান বা কি ভিডিও জানার জন্য। অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি যে নর্মাল ডেলিভারি কিভাবে করাবেন বা কোন কোন খাবার খেলে আপনার বাচ্চা এবং আপনি দুজনেই সুস্থ থাকবেন। তো ভিডিওগুলো দেখলে অনেকটা হেল্পফুল হবেন এবং কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান। নমস্কার। I'm like, hey, what's up?